শালের বনে খ্যাপা হাওয়া, এই তো আমার মনকে মাতায়, এই তো। তো হঠাৎ করে আমাকে তলব পাঠানো হলো উত্তরায়ণ থেকে যে নেহেরুজি তোমার সঙ্গে দেখা করতে চান। তো উনি আমার গালটা টিপে দিয়েছিলেন। বাড়ি এসে বলছে আমি আর মুখ ধোবো না। সেটা হচ্ছে আমাদের কিন্তু গান শেখানোর মধ্যে বা শেখার মধ্যে কোনো বাহুল্য ছিল না। একটু যাই পিছনে ফিরে, যে তোমার ছোটবেলা থেকে যে শান্তিনিকেতন। আমি তো জন্মেছি রবীন্দ্র প্রয়াণের বছর দশকের মধ্যে। মীরা দেবী, তারপরে ওর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী, এরা সকলে তখন বেঁচে ছিলেন। পিচ পাইপ বার করে মুখে একটা পু করে একটা স্কেল ঠিক করে, কি স্কেল ঠিক করছেন শুধু যিনি শেখাচ্ছেন তিনিই জানেন। বলা হয়েছে যে তোমাদের জন্য একটা ডিনারের ব্যবস্থা করা হয়েছে। ইতস্তত করছে দেখে নেহেরুজি নাকি প্রথম উনি হাত দিয়ে খেতে শুরু করলেন। সব খেলাতেই, বাস্কেটবল, ছেলেদের সঙ্গে হকি খেলেছি। খেলার সময় আমাকে কেউ গান করতে বললে আমি ভীষণ বিরক্ত হতাম। কুমারদার কাছে খেয়াল শিখলাম। খুব ছোটবেলায় আমি রেকর্ড করেছি। মোহর মাসি কণিকা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি কালমৃগয়া করাবেন, HMV থেকে সেটা বেরোবে। কেউ জিজ্ঞেস করে যে তুমি কোন ঘরানাটাকে ফলো হ্যাঁ, করো, আমি বলবো দীনেন্দ্রনাথের, কারণ আমি একটা ব্রাহ্ম ফ্যামিলি। ব্রাহ্ম, হ্যাঁ। না তো সেটা সেখান থেকে একদম সেই অর্থে সনাতনী একটা সনাতন। নন ইন্ডিয়ান ক্রাউডের জন্য আমি শ্যামার উপর একটা ওয়ার্কশপ করেছিলাম। অস্ট্রেলিয়াতে একটা ফোক ফেস্টিভ্যাল হয়, নানান ধরনের ফোক মিউজিক হচ্ছে সারা পৃথিবীর। সেখানে আমি রবীন্দ্রনাথের ফোক গেয়েছিলাম। সকলকে আমি বলি যে গানের আনন্দটা পেতে শেখো। 71-এর যুদ্ধের সময় তখন রবীন্দ্রসঙ্গীত গাওয়া বারণই ছিল একরকম। আমাকে একবার সাদি মোহাম্মদ এই কথা বলেছিল, রবীন্দ্রনাথের গান আমাদের কাছে আমরা হাতিয়ারের মতন ব্যবহার করেছি, আমরা একটা মলমের মতনও ব্যবহার করেছি। তোমরা তো এটা খুব এরম ভাবে পেয়ে গেছো, কিছু তোমাদের জন্য করতে হয়নি। আমাদের তো এটাকে অর্জন করতে হয়েছে, তাই আমাদের কাছে এটার এত মূল্য। গল্প জুড়ে